আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান, ইউক্রেন, রাশিয়া যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলার পাইতারা করছে ইসরায়েল। ইরানের পরমাণু হামলায় গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। আসলে ইসরায়েল কি পারবে ইরানের মুখোমুখি হতে এবং ইরানের যে শক্তিশালী অস্ত্র এবং অস্ত্র ভান্ডার আছে সেই অস্ত্র ভান্ডার কি ধ্বংস করতে পারবে, নাকি ইরান তার পাল্টা জবাব দিয়ে মক্ষম জবাব দিবে এবং ইসরায়েলকেই দমন করতে সফল হবে? দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে লিখে জানান। এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে বিজয়ী বার্তা আল জোলানির। এদিকে ফেরারি, ল্যাম্বরগিনি সহ 40টিরও বেশি বিলাসবহুল গাড়ি ফেলে পালালেন আসাদ সরকার। আরো জানিয়ে দিব ইরানি সেনাপ্রধানের মন্তব্য, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। এবং জানিয়ে দিব সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের আহ্বান তুরস্কের। সর্বশেষ জানিয়ে দিব চীন রাশিয়াকে ঠেকাতে কানাডার সামরিক প্রস্তুতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলার পাইতারা করছে ইসরায়েল। লেবানন ও সিরিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে ইরান। প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন বাশার আল আসাদ। এখন এটাকেই সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল। দেশটির অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা সেই সুযোগ লুফে নেওয়ার প্রস্তাবও দিয়েছেন। বাশার আল আসাদের পতনের দুর্বল হয়ে গেছে প্রতিরোধের অক্ষ। এ ঘটনাকে ঐতিহাসিক হিসেবে দেখছেন ইসরায়েলের সাবেক অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইসরায়েল জিপ। রোববার এ নিয়ে তিনি জেরুজালেম পোস্টকে এক সাক্ষাৎকারেও দেন। তার ভাষায়, দুর্বল হয়ে যাওয়া ইরানের পরমাণু কর্মসূচিতে এখনই হামলা চালানোর মক্ষম সময়। আগামী মাসেই হোয়াইট হাউসের মসনদে বসবেন ডোনাল্ড ট্রাম্প। এটা ইসরায়েলের জন্য দারুণ সুখবর, কারণ গেল কয়েক বছর বিভিন্ন সময় ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল, কিন্তু এমন হয়েছে ইসরায়েল প্রস্তুত থাকলেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র। আবার দুপক্ষ যখন রাজি হয়েছে তখন ভয় ছিল ইরানের প্রক্সিরা হামলা চালাবে। এখন বাশার আল আসাদ নেই, লেবাননেও দুর্বল হয়ে পড়েছে প্রতিরোধ যোদ্ধারা। সুযোগ বুঝে যদি ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানো যায় তাহলে মন্দ হবে না। জিভের ভাষায় অবশ্য এ কাজ একা করতে পারবে না ইসরায়েল, এজন্য সঙ্গে যুক্তরাষ্ট্রকে নিতে হবে, কারণ ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত আনতে বিমান হামলায় ইসরায়েলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের কাছে 30,000 পাউন্ডে বোমা রয়েছে। ওই এক বোমা দিয়েই পাহাড়ের নিচে থাকা ইরানের পরমাণু কর্মসূচি গুড়িয়ে দেওয়া সম্ভব, কিন্তু ইসরায়েলের হাতে এ ধরনের বিধ্বংসী কোনো বোমা নেই। আবার এই বোমা ফেলার মতো যুদ্ধ বিমানও নেই ইসরায়েলের কাছে। তাই যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের উদ্ধার হবে না। এখানেই থেমে থাকছেন না জিভ। প্রস্তাব দিয়েছেন স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার। সিরিয়া ভেঙে টুকরো টুকরো করলে তো আখেরে লাভ ইসরায়েলেরই। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছেন তা ঘটার জন্য হলেও শাম অঞ্চলের এই ঘটনাবলী চলমান থাকবে। আর সেই নির্ধারিত দিন আসার আগে ইসরায়েলিদের বিরুদ্ধে বিজয় ঘটবে মুসলিমদের। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে বিজয়ী বার্তা আল জোলানির। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে উৎখাত করে বিদ্রোহী জোটের নেতা আবু মোহাম্মদ আল জোলানি দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদের মেম্বারে দাঁড়িয়ে তার প্রথম বিজয়ী বক্তব্য দেন। এই বক্তব্য শুধু সিরিয়ার জনগণের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে আল
জোলানির বিজয়ী বক্তব্য তুলে ধরা হয়। প্রতিবেদনে এই নেতার বক্তব্য সিরীয় জনগণের দীর্ঘদিনের সংগ্রাম, আত্মত্যাগ এবং নির্যাতনের কথা স্মরণ করেন। আল জোলানির বলেন, যারা দীর্ঘ সময় কারাবন্দী ছিলেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন, তাদের আত্মত্যাগের ফলে এই বিজয় এসেছে। আসাদের পতনের পর আল জোলানি আরো শক্তিশালী হয়েছে, তবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যাদের মধ্যে ইতিমধ্যে তার মাথার দাম $1 কোটি ঘোষণা করা হয়েছে। তার এই বক্তব্য মূলত তাদের উদ্দেশ্য ছিল আল জোলানি পশ্চিমা শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেন, নতুন সিরিয়ার সঙ্গে আপনারা যুক্ত হলেও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার আপনাদের নেই। তিনি সিরিয়ার ধর্মীয় ও সাম্প্রদায়িক বিভাজন দূর করার আহ্বান জানান এবং সব ধর্মাবলম্বী সিরীয়দের একত্রিত হওয়ার ডাক দেন। এছাড়াও বিজয়ী বক্তব্যে সিরিয়ার নাম খারাপ হওয়ার জন্য আসাদের শাসনকে দায়ী করে তিনি বলেন, সিরিয়ার মাদকের রাজ্য হবে না, বরং এটি একটি স্বচ্ছ এবং মাদক মুক্ত দেশ হবে, পুনর্নির্মাণ হবে। আল জোলানি সিরিয়াকে শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং বলেন, এই বিজয়ের মাধ্যমে সিরিয়া একটি নতুন যুগের দিকে পা বাড়িয়েছে। এভাবে আল জোলানি তার বিজয়ের বার্তা শুধু সিরীয় জনগণের জন্য নয়, বরং আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি স্পষ্ট সতর্কীকরণও ছিল। সিরিয়ার নতুন নেতা হিসেবে তার কথাগুলো দেশটির ভবিষ্যতের জন্য একটি নতুন পথের সূচনা হতে পারে। ফেরারি, ল্যাম্বরগিনি সহ 40টিরও বেশি বিলাসবহুল গাড়ি ফেলে পালালেন আসাদ। সিরিয়া ছেড়ে রাশিয়া চলে গেছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু রাজধানী দামেস্কের গ্যারেজে এখনো পড়ে আছে তার বিলাসবহুল গাড়ির বিশাল সংগ্রহ, যার মধ্যে রয়েছে ফেরারি, ল্যাম্বরগিনি, রোলস রয়েস, ব্যান্টলি ও আরো অনেক ব্র্যান্ডের গাড়ি। সোমবার দামেস্কের প্রধান প্রাসাদের কাছাকাছি একটি গ্যারেজ থেকে আসাদের গাড়ি বহরের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। মার্কিন সংবাদ মাধ্যম CNN ফুটেজের সত্যতা যাচাই করেছে। ভিডিওতে দেখা যায় কয়েকটি লাল রঙের ফেরারি F-15, প্রতিটির বাজার মূল্য প্রায় $350 এবং অন্যান্য বিলাসবহুল গাড়ির লাইনে সিরিয়ার উৎসুক জনতা গভীর আগ্রহ নিয়ে এগুলো পর্যবেক্ষণ করছে। গাড়িগুলোর মধ্যে একটি রোলস রয়েছে, ল্যাম্বরগিনি, ব্যান্টলি এবং আরো বেশ কিছু উচ্চ মূল্যের গাড়ি ছিল, যার মধ্যে দামেস্কের লাইসেন্স প্লেট নম্বরও ছিল। রোববার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কের নিয়ন্ত্রণ নিতে শুরু করলে আসাদ তার পরিবার সহ দেশ ছেড়ে রাশিয়া চলে যান। এই ঘটনায় সিরিয়ায় বাশার আল আসাদ পরিবারের প্রায় 5 দশকের শাসনের অবসান ঘটে। আসাদের বিলাসিতা ও তার গাড়ি সংগ্রহ এখন বিশ্বের আলোচনার বিষয়। এ ঘটনা সিরিয়ার জনগণের জন্য নতুন এক বাস্তবতার সূচনা হতে পারে, যেখানে শাসকের বিলাসিতা ও ক্ষমতার চূড়ান্ত নিদর্শন হিসেবে এসব গাড়ি ফেলে রেখে চলে যাচ্ছেন। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত, ইরানি সেনা প্রধানের বক্তব্য। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাভি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় প্রস্তুত। সোমবার এজেএ ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফ এ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসাভি বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্ব হলো যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতি সবসময় বজায় রাখা হয়। তবে ইরান কেবল সশস্ত্র বাহিনী উপরেই নির্ভরশীল নয়। উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে। ইরানি সেনা প্রধান বলেন, আমরা আমাদের দায়িত্ব পালনে অটল, যা ইরানকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলেছে। মুসাভি ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত প্রস্তুতি এবং জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, এ ধরনের প্রচেষ্টা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করেছে। সূত্র ইরনা। সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের আহ্বান তুরস্কের। সিরিয়ায় স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক নতুন সরকার গঠনের আহ্বান জানিয়েছে তুরস্ক। সোমবার তুরস্কের রাজধানীতে রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ আহ্বান জানান। খবর AFP'র। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা, বিশেষ করে জাতিসংঘ, সিরিয়ার জনগণের কাছে পৌঁছাবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে সহায়তা করবে। এর আগে রোববার আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ানের ভূমিকা নিয়ে কথা বলেন হাকান ফিদান। কাতারের দোহা ফোরামে বক্তব্য রাখার সময় তিনি বলেন, এটি একদিনে ঘটেনি। গেল 13 বছর ধরে দেশটি অশান্ত ছিল, তবে 2016 সাল থেকে আস্তানা প্রক্রিয়ার মাধ্যমে রাশিয়া, ইরান, তুরস্ক পরিস্থিতি শান্ত করেছে। মূলত যুদ্ধটা আটকে রেখেছিলাম আমরা। তিনি বলেন, এই মূল্যবান সময় সরকার নিজের জনগণের সঙ্গে মিলে
মিলেমিশে থাকার জন্য ব্যবহার করতে পারত, কিন্তু সরকার সেই সুযোগ কাজে লাগায়নি। যখন সব প্রচেষ্টা ব্যর্থ হলো তখন প্রেসিডেন্ট এরদোয়ান নিজেই সরকারকে জাতীয় ঐক্য ও শান্তি স্থাপনের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেটিও প্রত্যাখ্যাত হয়। আখান ফিদান বলেন, আসাদ প্রশাসন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে ব্যর্থ হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো জনগণের প্রয়োজন মেটানোর মতো সঠিকভাবে কাজ করতে পারেনি। তারা মৌলিক সেবাগুলো দিতে ব্যর্থ হয়। অর্ধেক জনসংখ্যা নিজ দেশেই বা দেশের বাইরে বাস্তুচ্যুত। এতে অভিবাসনের ঢেউ সৃষ্টি হয়েছে, যা প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপের জন্য ঝুঁকি তৈরি করেছে। সরকার টিকে থাকার জন্য মাদক বাণিজ্যের উপর নির্ভর করছিল। তিনি আরো বলেন, আজ সকালে সিরিয়া এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সিরিয়ানরা নিজ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ আশার আলো দেখা যাচ্ছে। সিরিয়ার জনগণ একা এটি করতে পারবে না, আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের সাহায্য করতে হবে। সিরিয়া জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের কল্যাণকে অনেক গুরুত্ব দেয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন প্রশাসনকে সুশৃঙ্খলভাবে প্রতিষ্ঠিত করতে হবে। অন্তর্ভুক্তির নীতি থেকে কখনো সরে আসা যাবে না। প্রতিশোধ নেবার কোনো ইচ্ছা থাকা উচিত নয়। এখন সময় একত্রিত হওয়ার এবং দেশ পুনর্গঠনের। তিনি আহ্বান জানিয়ে বলেন, আজ আমরা অঞ্চল ভিত্তিক এবং আন্তর্জাতিক সব পক্ষকে আহ্বান জানাই যেন তারা ধৈর্য এবং শান্তভাবে কাজ করে এবং এমন পদক্ষেপ থেকে বিরত থাকে যা এই অঞ্চলকে আরো অস্থিতিশীল করে। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা এবং ঐক্য রক্ষা করা অবশ্যই প্রয়োজন। চীন রাশিয়াকে ঠেকাতে কানাডার সামরিক প্রস্তুতি। গেল এক দশকে বিশ্বের ভূ রাজনীতি পাল্টেছে অবিশ্বাস্য গতিতে। দীর্ঘদিনের নিরপেক্ষ নীতি ত্যাগ করে সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে ফিনল্যান্ড ও সুইডেন। এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক নীতি গ্রহণ করেছে আরেক মার্কিন মিত্র। মূলত আর্কটিক মহাসাগরে রুশ উত্থান ঠেকাতে নতুন এই নিরাপত্তা নীতিমালা নিয়ে এসেছে উত্তর আমেরিকার দেশ কানাডা। একই সঙ্গে চীনের প্রভাব ঠেকানোর কৌশলও প্রণয়ন করেছে তারা। ফলে মনে করা হচ্ছে আগামী বিশ্ব নতুন এক রাজনৈতিক ও সামরিক সমীকরণের মুখোমুখি হতে চলছে। আল জাজিরার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে নিজেদের নতুন নিরাপত্তা নীতিমালা প্রকাশ করেছে মার্কিন সীমান্তবর্তী দেশ কানাডা। জলবায়ু পরিবর্তনের কারণে নিজ ভূখণ্ডের পরিবর্তন এবং ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এই পরিকল্পনা প্রকাশ করেছে অটোয়া। এতে রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। কানাডার প্রকাশিত নিরাপত্তা নীতিমালায় বলা হয়, আর্কটিক মহাসাগর ও উত্তর আমেরিকান আকাশসীমায় রুশ বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি কানাডার নিরাপত্তাকে হুমকিতে ফেলছে। এছাড়াও আর্কটিক মহাসাগরকে কেন্দ্র করে চীনের সামরিক ও বাণিজ্যিক পরিকল্পনা ও দেশটিকে নতুন হুমকিতে ফেলছে।